হাসিনার কাছ থেকে তারা ট্রেনিং নিয়েছে, তাই বিজেপি এত স্মার্ট ছিল না। গত 2 বছর হাসিনার কাছ থেকে তারা প্রচুর টিসি, টিএস, তারবিয়া, সভ্যদারি করছে। এগুলা করে করে তারা শিখছে যে কিভাবে একটা ইলেকশন মোবিলাইজ করতে হয়, কারণ এই সভ্যদারি সে আগে করে নাই। তাহলে এক্স্যাক্টলি দেখেন, যদি 14, 18 এবং 24-এর 3টা পিএইচডি কোনো প্রধানমন্ত্রীর না থাকে, এই লেভেলে মোদিকে অ্যাডভাইস করার মতো এক্সপার্ট প্রশান্ত কুমারেরও নাই। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। এটার জন্য যে লেভেলের অভিজ্ঞতা দরকার নির্বাচন করার, এই অভিজ্ঞতা ভারত সরকার, ভারত রাষ্ট্রে আর কারো কোনো দিন ছিল না। এটা প্র্যাকটিক্যালি পসিবল না। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় পদচ্যুত পলাতক প্রধানমন্ত্রী দিল্লিতে থাকবার কারণে। তিনি সরাসরি ক্লাস নিতে পারতেছেন, যেটা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে মোদির পক্ষে এই ক্লাস নেওয়া, এটা শেখা তার পক্ষে সম্ভব না। ইউনিভার্সিটি অফ শেখ হাসিনা একমাত্র পসিবল, যেখানে বিজেপির ইলেকশন পিএইচডি করে দেওয়া সম্ভব, আর কোনো ইউনিভার্সিটি নাই। তাহলে কালেকটিভ কনসাসনেসের জায়গায়, যেখানে আজকে টপিক বলা হচ্ছে যে আমার রাজনৈতিকতার যে প্রশ্ন, এই কনসাসনেসের জায়গায় আমাকে তো প্রত্যেক দিন রাইট রিজনের জন্য প্রতিবাদ করার প্রস্তুত থাকতে হবে। যদি না থাকেন, তাহলে এক্স্যাক্টলি ইউ আর এক্সপেক্টিং দ্য সেম থিং দ্যাট হ্যাপেন্ড টু আদার্স ইন দ্য পাস্ট, সেটাই হবে, এর আর কোনো বিকল্প নাই। কিন্তু 24-এর মতো যদি আমরা প্রতিবাদ জারি রাখি, তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। চুপচাপ হয়ে যাবেন, আবার নতুন করে ফ্যাসিবাদের বীজ বপন হওয়া শুরু হয়েছে। দেখছেন অল্প অল্প করে ছোট ছোট গাছ, আদা থানকুনি পাতার মতো গাছ ছোট ছোট করে জন্মাইতেছে। যদি এখন থেকে নিড়ানি না দেন, এই গাছগুলো ফ্যাসিবাদের বট বৃক্ষ হয়ে যাবে আগামী কয়েক বছর পরে। এটাই হিস্ট্রি, বারবার তাই হয়েছে। তাই আমার আমার যখন রাজনৈতিকতার প্রশ্ন আসতেছে, এটা অধিকারের প্রশ্ন, শুধু আমার না, কালেকটিভ রাইটসের কোয়েশ্চেন। এবং দেখেন, এমন একটা সময়, আজকে আমরা হেফাজত নিয়ে কথা বলছি, যেখানে গতকালকের রাতের ফলাফল যেটা হয়েছে বিজেপির সারা ভারতে 3-4টা স্টেট ছাড়া অলমোস্ট এভরি স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি যেটা আছে, সেখানে বিজেপি হ্যাজ বিন টেকেন ওভার এবং ব্রুটালি করেছে। তো সেই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে, মানে কোন লেভেলের ম্যানিপুলেশন করেছে। 93%, 94% ভোট কাউন্টিং হয়েছে। এটা সোনার বাংলায় সম্ভব? এত পানি, বৃষ্টি, নদী, খাল, ডালপালা, রাস্তাঘাট ভালো না, মানুষের কোনো কাম কাজ নাই, খালি ভোট দিচ্ছে। এতগুলো মানুষ যদি আপনি মাল্টিপ্লাই করেন, 2 মিনিট 3 মিনিট করে ভোট দিতে আসা, লাইনে দাঁড়ানো, 4টা 5টা পর্যন্ত ভোট দিলে প্র্যাকটিক্যালি এত পরিমাণ মানুষ ভোট দেওয়া সম্ভব না। তো এটা সিম্পল ম্যাথে কাভার করে না। এরপরে দেখেন বিজেপি আর তৃণমূল কংগ্রেসের ভোটের ডিফারেন্স দেখেন। আমি দেখলাম সম্ভবত 32 লাখ, 31 থেকে 32 লাখ ভোটের ডিফারেন্স। এসআইআর সম্প্রতি যেটা করেছে, সাবস্ট্যান্সিয়াল ইন্টেন্সিভ রিভিশনের নামে যেটা করেছে, ভোটার তালিকা থেকে 1 কোটির উপরে মানুষকে বাদ দিয়েছে। তার ভিতরে 30 থেকে 35 লক্ষ হচ্ছে মুসলমান, এবং এই মুসলমানরা 293টা আসনের ভিতরে 130টা আসনে ডিসাইসিভ ফ্যাক্টর আকারে কাজ করে। তার ভিতরে 60-70টা আসনে আছে মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট। তো এই বিশাল জনগোষ্ঠীকে আপনি ভোট ব্যাংক থেকে নাই করে দিলেন। থার্ড যেটা করেছে, টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সি কেন্দ্র থেকে ফোর্স পাঠাইছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লি থেকে 2.5 লক্ষ ফোর্স পাঠাইছে টোটাল নির্বাচনী আইন শৃঙ্খলা ম্যানেজ করবার জন্য। অতএব স্টেটের পুলিশিং ফাংশনাল ছিল না। ফোর্থ হচ্ছে 650-এর উপরে ব্যুরোক্র্যাটস, আমলা, এদিক সেদিক রদবদল করে এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার, টিচার যাদেরকে দেওয়া হয় না দেওয়া হয়, পুরো নিয়ন্ত্রণটা কেন্দ্রীয় সরকার করেছে। তাহলে এইটা শুধুমাত্র ইলেকশন মানে ইঞ্জিনিয়ারিং আকারে পড়লে চলবে না। এইটার জন্য দেখতে হবে যে আমার রাজনৈতিক প্রশ্ন এখানে কোন দল জিতেছে। এবং সবাই আলোচনা করতেছে বিজেপি জিতেছে এত সিট, ওই সিট, মমতা এত বছর ক্ষমতায় ছিল, ক্ষমতা হারাইছে, এই সিট। কিন্তু এর ভয়ঙ্কর দিক হচ্ছে যে হিটলারের নাৎসি বাহিনী আপনার সীমান্তে এসে পৌঁছে গেছে। অ্যান্ড অ্যাজ এ নেশন ইউ আর ইন স্লিপ। কোথাও কোনো তর্ক নাই। এখানে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে। এটা তো একটা দল না, বিজেপি, যেটা আমার আগের ভাই বলে গেছে। বিজেপি কিন্তু দল আকারে দেখবার সুযোগ নাই তো। ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট অর্গানাইজেশন। হিন্দুত্ব আর টোটাল আইডিয়া সাভারকার, গোলওয়াকার, বালথাকারের লেখা পড়লে, বঙ্কিম, হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই টোটাল বলয়ের চিন্তা হচ্ছে নির্মূল, এক্সটারমিনেশন অফ দ্য আদার। অপরকে নির্মূল করে দেওয়া হচ্ছে তার পলিটিক্যাল আইডিওলজি। এবং সেই অপরটাকে মুসলিমস, খ্রিশ্চানস, যত মাইনরিটি আছে
এবং এক্স্যাক্টলি সেই ঘটনাগুলো ঘটবে গত 14 বছর, যেটা আপনারা কাশ্মীরের খবর আকারে পড়েছেন, উত্তরপ্রদেশের খবর আকারে পড়েছেন, মধ্যপ্রদেশের সেই মুসলিম গরু ব্যবসায়ীকে ট্রাক থেকে নামায়া পিটায় মেরে ফেলছে, এই গল্প শুনেছেন আপনারা, বারাণসীতে শুনেছেন, গুজরাটে শুনেছেন। সেই গল্পগুলো আজকে পশ্চিম বাংলায় শুনবেন আপনার সীমান্তের কাছে। যেই রাষ্ট্র তার নিজের নাগরিক 9 পুরুষ 10 পুরুষ ধরে, ইভেন ধরেন নবাব পরিবার, নবাব সিরাজউদ্দৌলার যে পরিবারের সদস্যরা যারা এই দেশের শাসক ছিল, তাদেরকে ভোটার বানায় নাই, বলে কাগজ নাকি নাই। আমাকে হাসিনার কাগজ আছে, হে কেমনে থাকে? আওয়ামী লীগের লোকজন ক্রিকেট খেলে, জিমে যায়, হ্যাঁ কাগজ আছে, হেরা থাকে কেমনে? তাহলে কাগজ যদি ইস্যু থাকে, তাহলে তো আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তো কাগজপত্র নাই। তাহলে কাগজ প্রশ্নে আপনি কেন মুসলমানদেরকে শুধু ভোটারলেস করছেন? কারণ সে আদারকে এই ভারতের অংশ মনে করে না। তার যে অখণ্ড ভারতের আইডিয়া, হিন্দুত্ববাদ, এই হচ্ছে অখণ্ড ভারতের আইডিয়া। হিন্দু মাউন্টে যেটা হিন্দুকুশ মাউন্টেন আছে, সেখান থেকে শুরু করে একদম ইন্ডিয়ান ওশান পর্যন্ত, এর ভিতরে ডানে বামে যা আছে, এর পুরোটা নাকি তাদের এক সময় ছিল। ব্রিটিশ স্কটিশ হিস্টোরিয়ান ছিল জেমস মিলার, হিস্ট্রি অফ ইন্ডিয়ার যে আইডিয়া, ম্যাক্স মুলারের যে হিন্দুইজমের আইডিয়া, এই আইডিয়াগুলোকে তখনকার কংগ্রেসের ডানপন্থী নেতারা, ভিকে গোলওয়াররা, এইচডি গোলওয়ারকাররা এটা অ্যাডপ্ট করেছে। এবং তারা ওই সময়টাতে 1920s এবং 30s হিটলার নাৎসি পার্টি করে জার্মানি এবং ইউরোপে যেই মহোৎসব করছিল খুন হত্যার, তারা সেইটাকে অ্যাডপ্ট করেছে অ্যাজ এন আইডিওলজি। তারা এটাকে প্রেস করছে। আপনি যদি এই বিজেপির ইন্টেলেকচুয়ালদের লেখাগুলো পড়েন, তাহলে এইখানে বিজেপি অ্যাজ এ দল আকারে ক্ষমতায় আসে নাই তো, ইটস এ ফ্যাসিস্ট আইডিয়া আকারে ক্ষমতায় আসছে, যে তার নিজের রাষ্ট্রের নাগরিকদেরকে অপর মনে করে। যেভাবে আওয়ামী লীগ গত 17 বছর, আওয়ামী লীগ ছাড়া, শেখ পরিবার ছাড়া এখানে ঈশ্বরের দয়াপ্রাপ্ত, আশীর্বাদপ্রাপ্ত আর কোনো ক্ষমতায় যাবার আর কোনো লোক নাই। আওয়ামী লীগের লোকজন তাই মনে করে যে একমাত্র শেখ পরিবারই হচ্ছে ঈশ্বরের গিভেন প্রতিনিধি এই সোনার বাংলায়, তারা ছাড়া আর কেউ দেশ শাসন করতে পারবে না। বলছে না বিকল্পকে, মনে নাই আপনাদের? কারণ সে তো মনে করে যে শেখ হাসিনার লোকজন তো মনে করে ঈশ্বরের প্রতিনিধি। তো এক্স্যাক্টলি হিন্দুত্ববাদীরাও বিশ্বাস করে যে এই পুরো জিনিসটা শাসন করবার দায়, দায়িত্ব, অধিকার একমাত্র হচ্ছে হিন্দুর, যিনি এই আইডিয়াটা অফ হিন্দুইজম ধারণ করেন। অপর হচ্ছে তাকে চলে যেতে হবে, তারা বিদেশি। অথচ যারা করছেন, যারা সকল আরিয়ান, আর্য বলে নিজেদেরকে দাবি করছেন, তারা নিজেরাই তো কয়েক হাজার বছর থেকে দেশের বাইরে থেকে আসছেন, সেন্ট্রাল এশিয়া থেকে এসছেন, তারা নিজেরাই তো নেটিভ না। কিন্তু ফরেনার বানাচ্ছে হচ্ছে, বিদেশি বানাচ্ছে হচ্ছে মুসলমানদেরকে। তাহলে এই যে একটা বিশাল জায়গা, এবং আজকের এই শাহবাগ শাপলার গণহত্যা এবং কালচারাল ফ্যাসিবাদ যেটা আমরা গত বছরগুলোতে দেখেছি, এইটা যে একটা বিজেপির এক্সটেনশন আকারে দেখেছি, এইটা এখন সরাসরি হাজির হয়েছে, এটার এক্সটেনশন না। এবং দেখেন এই টপিকে বাংলাদেশের কোনো সুশীলদের কোনো কনসার্ন গত 24 ঘন্টায় আমি দেখি নাই। কোনো সুশীল শাহবাগীদেরকে দেখি নাই যে বিজেপির ক্ষমতা আসবার কারণে বেঙ্গলে তারা কোনো কনসার্ন নেই তাদের। কারণ তারা বিজেপির এই হিন্দুত্ববাদী ন্যাশনালিজমে আমাদেরকে বাঙালি জাতীয়তাবাদের ব্যানারে গত 50-60 বছর ধরে চাপিয়ে দিয়েছে। বাঙালি সিম্পলি একটা অ্যান্থ্রোপোলজিক্যাল জায়গা, বঙ্গীয় জনগোষ্ঠী। কিন্তু বাঙালি বলতে হিস্টোরিক্যালি তো হিন্দু রেনেসাকে বোঝানো হয়েছে, বাংলাভাষী হিন্দুদের রেনেসা, জমিদার, আপার ক্লাস হিন্দুদের। মুসলমানরা তো এই রেনেসার অংশ ছিল না, কোনোদিন থাকে নাই। কারণ তারা তো ব্রিটিশ ইন্ডিয়াতে সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী ছিল না, তারা তো প্রতিবাদী জনগোষ্ঠী ছিল। তারা দেওবন্দ করেছে, তারা আলিগড় করেছে, তারা রেশমি রুমালের আন্দোলন করেছে, আজাদির লড়াইতে হাজার হাজার ওলামায়ে কেরামরা জীবন দিয়েছে। অতএব এই যে শাহবাগ শাপলার দ্বন্দ্বে আজকের বিজেপির রাজনীতি সীমান্তে চলে আসাটা, এইটা একটা হিস্টোরিক্যাল রিয়েলিটিতে তৈরি হয়েছে যে আজকে নতুন করে আমার পলিটিক্স, আমার পলিটি, আমার সভরেন্টি, আমার আজাদির লড়াই, আমার আগামী দিনে রাষ্ট্র আকারে বেঁচে থাকার যে লড়াই, 47 ক্যাবিনেট মিশন প্ল্যান, এর প্রত্যেকটা কিভাবে আজকে আবার নতুন করে তর্কের জন্য উপযোগী হয়ে আসতেছে। এর মানে কি, ওয়ে আউট কি? আমরা কি বাঙালিয়ানা করে দেবো, রিজাইন করবো, মানে আমি আর বাঙালি না এটা বলা শুরু করবো, আমি বঙ্গীয় না, মানে এটা কেন করবো? আল্লাহ তাআলা আমার এই চামড়া, মাটি দিয়া, লুঙ্গি, তারপরে ডাইল সাইল, পহেলা বৈশাখ দিয়েই তো বানাইছে আম করে, এখন এখানে থাকতে হইব তো। আমি মুসলমান, কোনো সমস্যা নেই এটার ভিতরে। আবার বাঙালি হিন্দু আছে, এখানে অবাঙালি আছে। অতএব এই ভূখণ্ডে যারাই থাকেন সবাই ইনসাফের সাথে একটা সোশ্যাল কন্ট্রাক্টের উপরে ভিত্তি করেই থাকবেন।
আমরা কোনোদিন বিজেপির রাজনীতি বাংলাদেশে করব না, হইতেও দিব না। এটা ভেরি ক্লিয়ার আমাদের। এখানে একটা ডেমোক্রেটিক লিবারাল স্পেস অলওয়েজ থাকবে, এবং এটাই আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্ন, যে সবাই যার যার অ্যানথ্রোপোলজিক্যাল আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকবে, সবাই যার যার রিলিজিয়াস আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকবে, কালচারাল ফ্যাসিবাদ থাকবে না, সবাই যার যার মতন করে সেটা সেলিব্রেট করবার মতো স্পেস থাকতে হবে। এবং এটাকেই আমরা হচ্ছে বিজেপির পলিটিক্সকে ফেস অফ করবার একমাত্র জায়গা, এবং এটা অবশ্যই ইতিহাস বিচ্যুত হতে পারবে না। তারা কারা তাদেরকে আমরা পরিষ্কার করে এক্সপোজ করব, বুঝতে চাই, এবং এটার কনসিকুয়েন্স সম্পর্কে আমাদের তরুণদেরকে বোঝা, লড়াইটা চালিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি জরুরি এই সময়টাতে। অতএব আমার যে মুসলিম পলিটি, আমার যে বাঙালিয়ানা, এর প্রত্যেকটা পলিটির ভিতরে কিভাবে সমন্বয় করা যায়, সেই সমন্বয়বাদিতাটা এখন খুব বেশি জরুরি। একটাকে দিয়ে আর একটা এক্সক্লুসিভ করবার দরকার নাই, তাহলে বিজেপির রাজনীতির ফাঁদে পা দিতে হবে। এবং কয়দিন পর এগুলো দেখবেন, ওখানে উত্তরপ্রদেশে আমরা দেখেছি না, পুরো ভারতবর্ষে গুজরাটে 800-র উপরে মসজিদ, তারপরে মাদ্রাসা, এতিমখানা, ওয়াকফ প্রপার্টি বিভিন্ন জায়গাতে তারা নাই করে দিয়েছে, সিম্পলি নাই করে দিয়েছে। দিল্লিতে পর্যন্ত করেছে, এবং একই ঘটনা পশ্চিমবাংলায় করবে দেখবেন। অমিত শাহ বক্তব্য দিয়েছে না যে এক পাগলা হুমায়ুন কবির সে বাবরি মসজিদ বানাইব। আমার তো সন্দেহ হয় যে এটা বিজেপির খানেওয়ালা লোক হবে। তো এই টাউটামি পলিটিক্সটা সেই নির্বাচনের আগে কেন করতে গেল? কারণ বিজেপিকে সে অস্ত্র হাতে তুলে দিয়েছে এটা নিয়ে কথা বলবার জন্য। আদারওয়াইজ এটা আমি কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাই না যে সে একটা বাবরি মসজিদ বানাবে, ইট আনতে কইল, সেইটা নিয়ে আবার অমিত শাহ প্রত্যেকটা মিটিংয়ে বক্তব্য দিচ্ছে যে কোনো বাবরি মসজিদ বানাইতে দেওয়া হবে না বাংলাতে। আপনি বক্তব্য দেওয়ার সুযোগ করে দিলেন, কার পলিটিক্স করলেন সে? আপনি মুসলমানদের পলিটিক্স করলেন। এবং পশ্চিমবাংলায় প্রত্যেকটা মুসলমান দেখবেন এই হুজুরের দল, ওই হুজুরের দল, এই হুজুরের দল, কেউ কারো দেখতে পারে না। দিন শেষে এরা সবাই কি করতেছে? বিজেপির পলিটিক্স করতেছে। তো এক্স্যাক্টলি আমরাও দেখতে পাচ্ছি যে ওলামায়ে কেরাম এবং ডান বাংলাদেশপন্থী জনগোষ্ঠীর ভিতরে যে একতলাফি পার্থক্য আছে, রাজনৈতিক পার্থক্যগুলো আছে, সেগুলো যদি ইতিহাসের এই বড় ক্যানভাসে না দেখি, আমরা ডিল না করি, তাহলে দিন শেষে কিন্তু বিজেপির পলিটিক্সের রিয়াকশন এখানে তারাই তৈরি করবে, অস্থিতিশীলতা তৈরি করবে। আবার সেই শাহবাগ শাপলার বাইনারি তৈরি করে এখানে অস্থির রাজনীতি করবার চেষ্টা করবে, এবং এখানে ঘি ঢালবার জন্য বুদ্ধিজীবী আছে, গণমাধ্যম আছে, আওয়ামী লীগের লক্ষ লক্ষ টাউট বাটপাট দেশের শত্রু আছে, প্রচুর লোক আছে এখানে এই উপকরণে ঘি ঢালবার জন্য। তা আজকে এই জায়গা থেকে আমরা দেশবাসীকে আহ্বান করছি, বাংলাদেশ একটা ক্রিটিক্যাল টাইমে এখন চলে আসছে, এবং এটা একটা অস্তিত্বের লড়াইয়ের প্রশ্ন হয়ে গেছে। হিস্ট্রির সাথে আমাদেরকে কানেক্ট করবা দরকার, পার্টিকুলারলি ইয়াংদের, এবং নতুন করে আমার রাজনীতি বিনির্মাণ করা দরকার। আমার শত শত বছরের লড়াইয়ের, আজাদির, ইনসাফের, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সংগ্রাম, এর প্রত্যেকটা ডটকে কানেক্ট করে আগামী দিনের রাজনীতি বিনির্মাণটা হচ্ছে এখন সবচেয়ে বড় আমাদের দায়িত্বের জায়গা। আসলে সবাই মিলে সেই দায়িত্বটা পালন করি। আসসালামু আলাইকুম।